আমার সুরজান। কোলাহলপূর্ণ হাসপাতাল। পাশের কেবিন থেকে স্বজন হারানোর আর্তনাদ শোনা যাচ্ছে। অনিল বুঝি ভারী হয়ে আছে। ফিনাইলের গন্ধে গা গুলিয়ে উঠবে যে কারোর, কিন্তু কিছু মানুষের মধ্যে জাগতিক কোনো ভাবাবেগ নেই এখন। মিসবা এক দৃষ্টিতে তাকিয়ে আছে অপারেশন থিয়েটারের বন্ধ দরজার দিকে। সুরাকে রাস্তা থেকে মিসবার মা বাবা নিজেদের হাসপাতালে নিয়ে এসেছে। মাহমুদ শিকদার আর মুনতাহা শিকদার এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। রাস্তায় অ্যাক্সিডেন্টের কথা শুনে গাড়ি থেকে নামেন। মুনতাহা শিকদার সুরাকে দেখিয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। সুরার অবস্থা ভালো না দেখে দ্রুত হসপিটালে নিয়ে আসেন তারা। দিয়া কাঁদতে কাঁদতে অজ্ঞান প্রায়। প্রাণপ্রিয় বান্ধবীর এই করুণ অবস্থা মেনে নিতে পারছে না পঞ্চপাণ্ডবের চারজন। জিহাদ, রাফি, শিহাব মাথা নিচু করে বসে আছে। ছেলেদের নাকি কাঁদতে নেই, তাই বুঝি ওরা শত কষ্টেও কাঁদতে ব্যর্থ আজ। তবুও নিঃশব্দে নোনা জল কপল ছুঁয়ে যাচ্ছে, টের পাচ্ছে কি তারা? দিয়াকে মুনতাহা শিকদার সামলাচ্ছেন। মাহমুদ শিকদার ছেলের কাছে এগিয়ে গেলেন, পাশে বসে কাঁধে হাত রাখলেন। মিসবা এখনো পলকহীন চোখে তাকিয়ে আছে বন্ধ দরজার দিকে। মনে হচ্ছে পলক ফেললেই বুঝিয়ে সুরাকে হারিয়ে ফেলবে। মাহমুদ শিকদার কাতর স্বরে বলল, আব্বা নিজেকে শক্ত করো, কিচ্ছু হবে না, সুরার ভরসা রাখো। মিসবার কি হলো কে জানে, হঠাৎ মাহমুদ শিকদারকে জড়িয়ে ধরে বলল, বাবা, তোমার মনে আছে ছোটবেলায় তুমি বলতে আমি যা মন থেকে চাইবো সেটা যদি অন্যায় কিছু না হয়, পবিত্র হয়, তাহলে আল্লাহ আমাকে তা দিবে। আমার সুর তো পবিত্র ফুল বাবা, আল্লাহ কি তাকে আমার কাছে ফিরিয়ে দেবে না? মাহমুদ শিকদার কি বলে সান্ত্বনা দেবেন ভেবেই পাচ্ছে না। নিজের কাঁধে ভেজা কিছু টের পেতেই বুঝলেন তার গম্ভীর শক্ত ব্যক্তিত্বের অধিকারী কঠোর লৌহমানব ছেলেটি কাঁদছে। সকল পরিস্থিতি সবসময় শান্ত স্থির হয়ে সামলানো ছেলেটা আজও বাইরে থেকে শান্ত, কিন্তু ভেতরে ভেতরে কি সে স্থির আছে, নাকি সবকিছুই সূরা নামক তাণ্ডবে শেষ হয়ে গেছে? ছেলের মুখ দেখতে চাইলে মিসবা আরো শক্ত করে জড়িয়ে ধরে। হয়তো নিজের দুর্বলতা দেখাতে নারাজ এই কঠোর মানবটি। কান্না মিশ্রিত কণ্ঠে বলল, ও বাবা, সুরের কি বেশি লেগেছিল? আমি ডাক্তার হয়েও যে ভেতরে যাওয়ার সাহস পাচ্ছি না। ওই মেয়েটাকে আমি কোনোদিনও ক্ষমা করবো না। আমায় একটু ভালোবাসলো না কেন বাবা? আমাকে কি একটু ভালোবাসা যেত না? সব থেকে আজ নিজেকে কেন নিঃস্ব মনে হচ্ছে? আমি কি মরে যাচ্ছি বাবা? আব্বা যান, এসব কেন বলছো? সুরা মামুনি একদম ঠিক হয়ে যাবে, শান্ত হও। মিসবা আর কিছু বলল না, লেপ্টে রইল বাবার সাথে। দেখে মনে হচ্ছে ছোট্ট বাচ্চা তার বাবার কাছে আবদারের ঝুড়ি নিয়ে বসেছে। একটাই আবদার, তার এই নিষ্ঠুর যন্ত্রণা থেকে আমাকে লুকিয়ে নাও বাবা। অপারেশন থিয়েটার থেকে ডক্টর বেরিয়ে আসতেই সবাই এক প্রকার দৌড়ে গেল তার কাছে। সবার একটাই কথা, সুরা কেমন আছে? মিসবা ব্যস্ত স্বরে বলল, ডাক্তার সাদাত, সুর কেমন আছে? ডক্টর সাদাত এই প্রথম সামনে দাঁড়িয়ে থাকা মানবটিকে এতটা বিচলিত হতে দেখলেন। শান্ত থাকলেও ভেতরে ভেতরে ভয় পাচ্ছেন মানবটি। এই কঠোর মানবটার ব্যক্তিত্বে সবচেয়ে বড় ভক্ত সে, কিন্তু আপনজন হারানোর ভয়ে ভীত আজ এই কঠিন চোখছোড়া। ডক্টর সাদাত বলল, স্যার, অপারেশন সাকসেসফুল। মাথায় আঘাত পেয়েছিল ঠিকই, কিন্তু ক্ষতটা বেশি না। ডান পাটা ফ্র্যাকচার হয়েছে, কিন্তু স্যার। কিন্তু কথাটা শোনা মাত্রই মিসবার বুক ধক করে উঠল। গম্ভীর স্বরে তাদের দাঁত চেপে বলল, কিন্তু কি ডাক্তার সাদাত, আপনি কি এখানে সিনেমার ডক্টরদের রোল প্লে করছেন যে কিন্তু বলে থেমে গেলেন? কিন্তু কি? মুনতাহা শান্ত স্বরে বলল, মিসবা আব্বা শান্ত হ, আগে দেখ কি বলে, ওকে বলতে দে। দিয়া ডুকরে কেঁদে উঠল। শিহাবুকে শক্ত করে ধরে আছে। সবার বিচলিত নজর ডক্টর সাদাতের উপরে। ডক্টর সাদাত শুকনো ঢোক গেল, নিজেকে স্বাভাবিক করে বলল, সরি স্যার, পেশেন্টের অবস্থা এখন নিয়ন্ত্রণে আনতে পারলেও কতক্ষণ সেটা সম্ভব হবে আমরা বলতে পারছি না। কি বলতে চাইছেন আপনি? সুরার অ্যাক্সিডেন্ট হওয়ার আগে প্যানিক অ্যাটাক হয়েছিল। আমি ধারণা করছি আজ প্রথম ওর প্যানিক অ্যাটাক হয়নি, এর আগেও বহুবার হয়েছে। আর স্যার, উনি ডিপ্রেসড। হাসি খুশি রাখা উচিত ওনাকে। আমরা কেবিনে দিয়ে দিয়েছি ওনাকে, কিছুক্ষণ পরে দেখা করতে পারবেন। মিসবার কিছু না শুনে ক্যাবিনেট থেকে গেল। সুরাকে দেখা প্রয়োজন তার। সুরা কোনো কিছু নিয়েই ডিপ্রেশনে আছে, মিসবা আগেই বুঝতে পেরেছিল, কিন্তু প্যানিক অ্যাটাক হয় এটা কখনো মাথায় আসেনি তার। দরজা ছেলে ভেতরে প্রবেশ করে মিসবা শুভ্র কেবিনের মাঝে শুভ্র বিছানায় শুয়ে আছে তার প্রাণভ্রমরা। মাথায় পায়ে ব্যান্ডেজ,
কিছুক্ষণ আগেও মনে হয়েছিল এই বুঝি জীবনের সব সুর হারিয়ে গেল মিসবাহ। একটু আগেও বুকে যে চিনচিনে ব্যথা ছিল, এখনই একটি মেয়েকে দেখি সব শান্ত। বেডসাইড টুলে বসল মিসবাহ, কি মায়াবী মুখশ্রী, নিষ্পাপ পবিত্র ফুল তার। ইচ্ছে করছে একটু মুখটা ছুঁয়ে দিতে, ব্যান্ডেজে অনাবৃত ললাটে তার ওষ্ঠাধর ছুঁয়ে দিতে, কিন্তু এই মেয়ে যে ওকে সে অধিকার দেয়নি। কি হবে একটু যদি অনধিকার চর্চা করে? একটু ছুঁয়ে দেওয়ার অপরাধে এই নিষ্ঠুর রমণী কি ওকে অসভ্য অপবাদ দেবে? ডোন্ট কেয়ার ভাব নিয়ে মিসবাহ তার পুরুষের শক্ত হাত ছুঁয়ে দিল সুরার কপল। একটু থমকালো বুঝি এই কঠিন মানব। মুখ বাড়িয়ে সুরার ব্যান্ডেজে আবৃত ললাটে ওষ্ঠ জোড়া ছুঁয়ে দিল। কতক্ষণ ছুঁয়ে রাখলো জানা নেই তার। সুরা একটু নড়ে উঠতেই সরে আসলো। সুরা ধীরে ধীরে পিটপিট করে তাকালো। মাথা তার ভার ভার লাগছে তার। বাম হাত একটু উঠাতেই ব্যথায় খো করে অস্ফুট সরে আহ বলে উঠল। মিসবাহ উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি হয়েছে সুজান? আমায় বলো, কোথায় কষ্ট হচ্ছে তোমার? খারাপ লাগছে? সুরা তাকালো মিসবার দিকে। কেমন এলোমেলো হয়ে আছে লোকটা। ফিনাইলের তীব্র গন্ধে বুঝলো হসপিটালে সে। হাতটা মিসবার গালে রাখলো। থমকে গেল মিসবাহ, হার্টবিট বেড়ে গেল বুঝি। শান্ত চোখে তাকালো সুরার দিকে। সুরা অস্ফুট স্বরে বলে উঠল, আমি কি মরে যাচ্ছি ডাক্তার? আমার বুকে এত কষ্ট হচ্ছে কেন? ওরা আবার আমাকে কাদায় ছুঁড়ে ফেলে দিল। আমার সারা গায়ে নোংরা লেগে আছে ডাক্তার। দুর্গন্ধে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, দেখুন। অপবিত্র আমি। ডুকরে কেঁদে উঠল সুরা। মিসবাহ দুই হাতের আছড়ায় সুরার মুখশ্রী আগলে নিল, ললাটে ঠোঁট ছুঁয়ে দিল। সুরা আবেশে চোখ বন্ধ করে নিয়ে ডুকরে উঠে। মিসবাহ সরে এসে আদরে কণ্ঠে বলল, আমি বলেছি না, আমার সুরজান আমার পবিত্র শিউলি ফুল, সদ্য ফোটা শিউলি ফুল সে। ভালোবাসি তো সোনা, খুব ভালোবাসি। সুরা পূর্ণ দৃষ্টিতে তাকালো মিসবার দিকে। আজ প্রথম মিসবাহ ভালোবাসি বলল। আগে অনেকভাবে বুঝিয়েছে নিজের ভালোবাসা, কিন্তু মুখ ফুটে আজ প্রথম প্রণয়ের কথা বলল। সুরা নিজেকে সামলে নিল। এই ভালো মানুষটাকে সে চায় না নিজের অন্ধকার জীবনে। অতি কষ্টের বলল, আমি আব্বাজান ভাইজানের কাছে যাব স্যার। দয়া করে তাদের আসতে বলুন। মিসবাহ সুরার কপল থেকে নিজের হাত গুটিয়ে নেয়। মেয়েটা বড্ড বোকা। সে হয়তো জানে না তার হৃদয়ের অব্যক্ত কথা মিসবাহ খুব ভালোভাবেই বুঝে। দীর্ঘশ্বাস ছাড়ল মিসবাহ। এই দহনে শেষ কোথায়? আর কত দগ্ধ হবে সে? প্রণয়ের দহনে পড়তে পড়তে নিঃশেষ না হয়ে যায়। নিকষ কৃষ্ণ রজনী, আধারে নিমজ্জিত ধরণী। কর্মব্যস্ত মানবী দিন শেষে ক্লান্ত হয়ে ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে। কেউ কেউ একাকিত্বের সঙ্গিনী বানিয়েছে দূর আকাশের দুটি ছড়ানো চন্দ্রকে। দূরের কোনো নাম না জানা জায়গা থেকে ভেসে আসছে বেওয়ারিশ কুকুরের কান্না। আচ্ছা, তাদেরও তো ছোট একটা প্রাণ আছে, কষ্ট তো তাদেরও হয়। সেই কষ্ট বোঝার কি কেউ আছে এই নিষ্ঠুর পৃথিবীতে? নেই। একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া এই পৃথিবীতে কেউ কারো আপন না, সবাই একা। দিন শেষে তোমার জন্য শুধু তুমিই আছো। তাই আমাদের উচিত আগে নিজেকে ভালোবাসা, নিজের যত্ন নেওয়া। অন্যের উপর নির্ভরশীল মানুষ কখনো মানসিক শান্তি পায় না। আর মানসিক শান্তির চেয়ে বড় কি আছে জীবনে? তুমি মানসিকভাবে সুখী মানে তুমি প্রকৃত সুখী ব্যক্তি। ঘুমট পরিস্থিতি, নিস্তব্ধতা বিরাজমান হসপিটালের কেবিনে অবস্থিত প্রত্যেকের মাঝে। ফিনাইলের তীব্র গন্ধ নাসারন্ধে প্রবেশ করছে সকলের। কেবিনে এখন পঞ্চপাণ্ডব এবং মাহমুদ শিকদার, তার অর্ধাঙ্গিনী মুন্থা শিকদার, মিসবাহ অবস্থান করছে। এছাড়াও কেবিনে দুইজন মানুষ আছে। তাদের প্রত্যেকের সূক্ষ্ম চাহনি এখন সুরার বেডের দিকে। না, কেউ সুরাকে দেখছে না। সবাই দেখছে সুরাকে বুকে আগলে বসে থাকা মিজানুর শিকদার ও বোনের পাশে বসে থাকা নুহাসকে। বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে লেপটে আছে সে বাবা ভাইয়ের সাথে। মিসবাহ বীর বিড়ালো, আহ্লাদে বিড়াল ছানা। পরক্ষণে নিজের ভাবনায় নিজেই মুচকি হাসল সে। মাহমুদ শিকদার সোফায় বসে এক দৃষ্টিতে চেয়ে আছে পরিচিত একটি মুখের পানে। কান্না মিশ্রিত কণ্ঠে বলে, ভাই, একবারও কি আমার সাথে কথা বলবি না? এত অভিমান তোর? এতগুলো বছর পেরিয়ে গেল, কোথায় কোথায় খুঁজেছি তোকে। অভিমান করে ভাইজানকে ভুলে গেলি? মাহমুদ শিকদারের কথায় সবাই মিজানুর শিকদারের দিকে প্রশ্নাত্মক চাহনি নিক্ষেপ করে। প্রায় ঘণ্টাখানেক হলো তারা গ্রাম থেকে এসেছে। তাদের প্রথম দেখি মাহমুদ শিকদার হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন। মিজানুর শিকদারেরও একই অবস্থা।
বড় ভাজনকে এত বছর পর দেখে নিজেকে সামলাতে হিমশিম খান তিনি। মিসবা নিজের চাচুকে চিনতে একটু অসুবিধা হয়নি। এই চাচুর ঘাড়ে চড়ে কত ঘুরে বেরিয়েছে সে, কত শত কথার ফুলঝুরি নিয়ে বসত বাবার সমতুল্য চাচুর কাছে। এরই মধ্যে আবার সুরার প্যানিক অ্যাটাক হয়। তখন সবাই সুরাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সুরার জ্ঞান ফিরে তখন থেকে বাবা ভাইকে আঁকড়ে ধরে রাখে সে। মিজানুর শিকদার মেয়ের দিকে তাকালেন। মেয়ের চোখের ভাষা প্রশ্নাত্মক। সুরার থেকে চোখ সরিয়ে তিনি নুহাসের দিকে তাকিয়ে ইশারায় বোনকে সামলাতে বলেন। নুহাস বাবার চোখের ভাষা বুঝতে পেরে সময় নষ্ট না করে সুরাকে নিজের বুকে আগলে নেয়। মিজানুর শিকদার গুটি গুটি পায়ে এগিয়ে গেল মাহমুদ শিকদারের দিকে। মাহমুদ শিকদারের সামনে হাঁটু কেটে বসে সযত্নে মাহমুদ শিকদারের এক হাত নিজের দুই হাতের মুঠোয় পুরে নিল। ছলো ছলো চোখে তাকালো দুই ভাই একে অপরের দিকে। এখানে সবাই এখন নীরব দর্শক মাত্র। তারা জানতে চায় এই দুই ভাই একে অপরের জান হলে এত বছর আলাদা কেন ছিল। শুধু মেজবার কোনো ভাবাবেগ নেই, সে দিব্যি আয়েসি ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মিজানুর শিকদার মাহমুদ শিকদারের হাত ললাটে ঠেকিয়ে কম্পমান কণ্ঠে বলল, কেমন আছো ভাইজান? কোন মুখ নিয়ে তোমার সামনে দাঁড়াবো বলো তো? আমার জন্য আম্মাজান মারা গেছে, আব্বাজান বেঁচে থেকেও মৃতদের মতো জীবনযাপন করছে। সব যে আমার জন্য হয়েছে ভাইজান। মাহমুদ শিকদার মিজানুর শিকদারকে উঠিয়ে পাশে বসালেন। ভাইকে জড়িয়ে ধরে বললেন, তোর জন্য কিছু হয়নি ভাই, ভাগ্যে যা ছিল তাই হয়েছে। আমি বড় ভাই হিসেবে ব্যর্থ, তোকে আগলে রাখতে পারিনি। আমাকে ক্ষমা করিস ভাই। মিজানুর শিকদার এবার শব্দ করে কেঁদে উঠলেন। বাবার কান্না দেখে সুরা ঠোঁট উল্টে কান্নার প্রস্তুতি নিচ্ছে। মিসবাহ সুরাকে দেখে এখন ছোট বাচ্চা মনে হচ্ছে। বাচ্চারা যেমন মা বাবাকে কাঁদতে দেখলে ঠোঁট উল্টে কেঁদে ফেলে, ঠিক তেমন সুরাও ছলো ছলো চোখে বাবাকে কাঁদতে দেখে ঠোঁট উল্টোচ্ছে। সুরা কান্না মিশ্রিত স্বরে বলল, আব্বাজান, আপনি কাঁদবেন না, নইলে আমিও কিন্তু কেঁদে ফেলবো। আপনারা কি ছোট বাচ্চা যে এভাবে কাঁদছেন? মিসবাহ ব্যঙ্গাত্মক স্বরে বলল, সত্যি তো, আপনারা কি ছোট বাচ্চা যে এইভাবে কাঁদছেন? আপনারা এইভাবে কাঁদলে তো যে সত্যিকারের বাচ্চা সে কেঁদে দেবে। সুরা কটমট করে তাকালো মিসবার দিকে। মিসবা দেখো একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে অন্যদিকে তাকালো। হেতে যেন আগুনে ঘি ঢেলে দিল মিসবাহ। কত বড় অসভ্য হলে এমন করে ভাবা যায়? সুরা শক্ত কণ্ঠে বলল, এই, আপনি আমাকে বাচ্চা বললেন কেন? আমি যথেষ্ট বড়। চোখের চশমা পরবেন, আপনার চোখের পাওয়ার বেড়ে গেছে। আসছে মহারানী নিজেকে বড় প্রমাণ করতে। এতই যখন বড়, তাহলে বিয়ে করে বাচ্চার মা হয়ে যাচ্ছ না কেন? অন্তত আমার কুমার জীবনের অবসান তো ঘটতো। সুরার মুখ আপনা আপনি হাঁ হয়ে গেল। এই লোক কি সারা জীবন নির্লজ্জ থাকবে বলে প্রতিজ্ঞাবদ্ধ? এতগুলো মানুষের সামনে ঠিকই লজ্জায় ফেলে দিল তাকে। সুরার কপোলদয়ে রক্তিম আভা ছড়িয়ে পড়ল। সুরাকে লজ্জা পেতে দেখে প্রশান্তি শিহরণ অনুভব করল মিসবাহ। মেয়েটাকে স্বাভাবিক করার জন্যই তো এসব বলা। নুহাস চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। এটুকু সময়ে এটা তো বুঝেছে তার বোনকে আগলে রাখার জন্য একজন এসেছে তার বোনের জীবনে। কিন্তু সে কি সুরার জন্য মঙ্গলকর? দেখতে হবে তাকে। নুহাসকে এইভাবে তাকাতে দেখে ভ্রু কুচকায় মিসবাহ। মিসবার সাথে চোখাচোখি হাওয়ায় অপ্রস্তুত হয়ে পড়ে নুহাস। দ্রুত চোখ সরিয়ে অন্যদিকে তাকায়। বাঁকা হাসি মিসবাহ। ক্যাবিনে অবস্থানরত সকলের দিকে তাকালো সে। সবাই হাঁ করে তাদের দিকেই তাকিয়ে আছে। ভ্রু কুচকে গেল মিসবাহ। এভাবে তাকানোর কি আছে? আছে। মিসবার বাবা ও চাচার দিকে তাকালো, তারাও তার দিকেই তাকিয়ে আছে। মেলায় হারিয়ে যাওয়া ভাই মনে হচ্ছে তাদের দেখে। মিসবাহ বাঁকা হেসে পড়ল, কি এভাবে তাকিয়ে আছো কেন? মেলায় হারিয়ে যাওয়া দুই ভাইয়ের কি কান্নাকাটি শেষ, নাকি আরো বাকি আছে? বাকি থাকলে ক্যারি অন। তোমাদের মেলোড্রামা কিন্তু ইন্টারেস্টিং লাগছে। জিহাদ কৌতূহলী কণ্ঠে বলল, সত্যি কি মেলায় হারিয়ে গিয়েছিলেন আঙ্কেলগণ? তাহলে আপনাদের নিয়ে তো একটা বাংলা সিনেমা বানানো যাবে। ওয়াও, আমি হব ডিরেক্টর। দ্য গ্রেট জিহাদের অটোগ্রাফ পাওয়ার জন্য রমণীরা মরিয়া হয়ে উঠবে। ভাবলেও শান্তি শান্তি লাগছে। হ্যাঁ, এই বদমাস দুইটা, মাথায় তোদের কি খিরু আছে নাকি হোলসেলে বেঁচে খেয়েছিস? গাধা কোথাকার! তোদের বুদ্ধির প্রদর্শন করা হয়ে গেলে চুপ করে থাক। ফাটা বেরোনের মতো চুপসে গেল দুজনে। মিসবাহ একটু থেমে মাহমুদ শিকদারের উদ্দেশ্যে বলল, আমি প্রায় সবকিছু জানি। আমাদের ফ্যামিলির মেলোড্রামা সম্পর্কে আগে থেকেই জানা ছিল আমার। শুধু এটা জানতাম না চাচ্চুই সুরের বাবা। মাহমুদ শিকদার প্রশ্নাত্মক চাহনি নিক্ষেপ করে বললেন, তোমাকে কে বলেছে এসব? আমি তো বলিনি।
মিসবা কিছু না বলে কপালে ভাঁজ ফেলে তাকালো মাহমুদ শিকদারের দিকে, যার মানে হলো এটা কোনো প্রশ্ন হলো? ছেলের মুখ দেখে মাহমুদ শিকদারের বুঝতে বাকি নেই তার ছেলে বাম হাতের কাজ সব কিছু জানা। বাকি সবার দিকে তাকিয়ে দেখলেন সবাই তাদের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। নুহাস কৌতূহলী হয়ে বলল, বাবা আমি কিছু বুঝতে পারছি না, ওনাকে তুমি ভাইজান বলছো কেন? সুরা ও নুহাসের সাথে তাল মিলিয়ে বলল, আব্বাজান, আঙ্কেলকে আপনি কি আগে থেকেই চেনেন? মিজানুর শিকদার বুঝতে পারছেন এখন আর কিছু লুকিয়ে লাভ নেই। ছেলে মেয়ে এখন বড় হয়েছে, তাদের সব জানার অধিকার আছে। দীর্ঘশ্বাস ফেলেই মিজানুর শিকদার বলল, আমাদের পূর্বপুরুষ ছিল জমিদার। আব্বাজান ছিল দাদাজানের একমাত্র ছেলে। গ্রামগঞ্জে বেশ দাপট ছিল তার, সবাই সম্মান করে চলতো। আমি আর ভাইজান আব্বাজানের প্রাণের ছিলাম। লেখাপড়ার জন্য আমি শহরে আসতে চাইলেও আব্বাজান পাঠাবেন না বলে জানান। তিনি চাননি আমাকে আর ভাইজানকে ছাড়া থাকতে। ভাইজান তখন আমাদের গ্রামের হাসপাতালে নামকরা একজন ডাক্তার। মিসবাহ বয়স সবে 2 বছর। ছেলেটা আমি বলতে পাগল ছিল। এটুকু বলে মিজানুর শিকদার ছলছল চোখে মিসবার দিকে তাকিয়ে চোখে হাসেন। চাচুর কথায় মিসবা অমায়িক হাসি ফুটিয়ে তোলে মুখে। মিজানুর শিকদার আবারও বলতে শুরু করেন, ভাইজান তখন আব্বাজানকে বুঝিয়ে আমাকে শহরে পাঠানোর পড়াশোনা করার জন্য। শহরে এসে বছর ঘুরতেই আমি নিহারিকার প্রেমে পড়ে যাই, কিন্তু মেয়েটা ছিল মধ্যবিত্ত ঘরের। এর মাঝে 2 বছর ভালোভাবেই কেটে যায়। মাঝে মধ্যে বাড়ি যেতাম। একদিন গ্রাম থেকে ফিরে শুনি নিহারিকার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। তখন ওকে হারানোর ভয়ে কোনো কিছু না ভেবেই বিয়ে করে নিই। কিন্তু কিন্তু কি আব্বাজান? মিজানুর শিকদার আবারও বলল, কিন্তু কিছু মাস পরে জানতে পারি নিহারিকা সন্তান সম্ভবা। কি করব মাথায় আসছিল না। গ্রাম ওকে নিয়ে আব্বাজানের সামনে যাই। বাড়িতে তখন ভাইজান ছিল না। আব্বাজান কিছুতেই মেনে নিতে পারেননি আমাদের সম্পর্ক। বাড়ি থেকে বের করে দিলেন আমাদের। সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছি না। নিহারিকা ওদের বাসায় যেতে বলল। নিহারিকার বাবা ছাড়া কেউ ছিল না আপন বলতে। তিনি কষ্ট পেলেও মেনে নিয়ে থাকতে দেন আমাদের। 2 দিন পরে আমি আবার গ্রামে আসি ভাইজানের সাথে দেখা করতে। আমার বিশ্বাস ছিল ভাইজান আমাকে ফেরাবে না, কিন্তু গিয়ে দেখলাম। মিজানুর শিকদারের গলা কেঁপে উঠল। পরের শব্দটুকু কণ্ঠনালী ভেদ করে বেরিয়ে আসতে নারাজ। মাহমুদ শিকদার বুঝতে পারলেন ভাইয়ের কষ্ট। তিনি বলেন, আমি পরে শুনেছিলাম তুই এসেছিলি ভাই, কিন্তু সেদিনই কেন এলি? তুই চলে যাওয়ার পরে মা অনেক অসুস্থ হয়ে পড়ে। 2 দিনের দিন আমাদেরকে ছেড়ে চলে যান তিনি। বাবা মানসিকভাবে ভেঙে পড়েন। আমাকে বলেন তোকে ফিরিয়ে আনতে। আমি নিহারিকার বাসায় খোঁজ নিয়ে জানতে পারি তোরা চলে গিয়েছিস, কিন্তু কোথায় গিয়েছিস কেউ বলতে পারেনি। আমি ভেঙে পড়েছিলাম ভাইজান। আম্মাজান আমার জন্য আজ আমাদের সাথে নেই। আমি এই মুখ নিয়ে তোমার সামনে দাঁড়াতে চাইনি। নিহারিকাদের গ্রামে বাড়ি চলে আসি আমরা। আমায় ক্ষমা করো ভাইজান। মাহমুদ শিকদার জড়িয়ে ধরলেন মিজানুর শিকদারকে, বললেন, আমার ভাই, আমরা আবার একসাথে থাকবো। আব্বাজান তোকে দেখলে অনেক খুশি হবে। আমরা সবাই তোকে মাফ করে দিয়েছি ভাই। আমার পাপের শাস্তি আমি পেয়েছি ভাইজান। আমার সুর আমার পাপের শাস্তি ভোগ করেছে ভাইজান। বাবার কথায় ডুকরে কেঁদে উঠল সুরা। নুহাস বোনকে আগলে নিল। সবাই সুরাকে দেখছে। মিজানুর শিকদারের বলা শেষ কথা সবাইকে ভাবিয়ে তুলছে। মিসবা তার শ্যামকন্যার দিকে তাকিয়ে আছে। মিসবা চাইলেই সুরার অতীতে ঘটে যাওয়া তিক্ত ঘটনা জানতে পারবে, কিন্তু সে তো চায় তার সুরজান নিজে তাকে সবটা জানাক। আর না জানলেও তার কোনো যায় আসে না। সে শুধু তার সুরজানের সান্নিধ্য চায়। কিন্তু এই মেয়ে কি বোঝে না তার কান্না মিসবার হৃদয়ে রক্তক্ষরণ হয়। চিনচিনে ব্যথায় তনুমন বিষিয়ে ওঠে। আহ, ক্ষীণিদায়ন যন্ত্রণা। সময় বহমান নদীর স্রোতের মতো, কখনো কারোর জন্য অপেক্ষা করে না। সে বয়ে চলে আপন গতিতে। সুরার অ্যাক্সিডেন্টের আজ 5 দিন হলো। এই 5 দিন সুরা হসপিটালেই ছিল। মিজানুর শিকদার আর নুহাস সুরার পাশে থেকে ওকে আগলে রেখেছে এই কয়দিন। 55 4 জন এসে সঙ্গ দিয়ে গেছে। সামনে মাসে ইয়ার ফাইনাল এক্সাম। চাইলেও তো সময় করে ওরা আসতে পারবে না বেশি। মাহমুদ শিকদার, মুনতাহা শিকদার, এমনকি মেহেরও এসেছিল দেখতে। যখন থেকে জেনেছে সুরা ওর বোন, তখন থেকে শত শত কথা ছুরি নিয়ে বসেছিল। এই কদিন কখনো নিজেকে একা মনে হয়নি সুরার।
এই কয়দিন মিসবাকে একবারও দেখেনি সুরা, কিন্তু মিসবা লোকচক্ষুর আড়ালে ঠিকই নজরে রেখেছে তার শ্যামকন্যাকে। আজ হসপিটাল থেকে রিলিজ দিচ্ছে সুরাকে, কিন্তু আফসোস এই কয়দিন চোখের সামনে সবাই ঘুরঘুর করলেও আজ ওকে নিতে এখনো কেউ আসেনি। নুহাসকে সখানেক ফোন দিলেও ওই পাশের ফোনের মালিকটার ফোন রিসিভ করার কোনো নামগন্ধ নেই। বিরক্তিতে চোখ মুখ খুঁজছে গেল সুরার। পায়ে ব্যথা আছে, নইলে একাই চলে যেত সে। জেদ চেপে গেল মাথায়। কাউকে আসতে হবে না তাকে নিতে, একাই যাবে সুরা। জেদ করে বেড থেকে নিচে নামলো সে। কয়েক ধাপ দিতেই পায়ের ব্যথায় কোকিয়ে উঠল সুরা। বসে পড়ল নিচে। শরীরের ব্যথা, মনের মধ্যে সবার প্রতি অভিমানে চোখ ছলছল করে উঠল সুরার। তখনই নিজের হাত কারো হাতের বন্ধনীতে আবদ্ধ আবিষ্কার করলো সে। মানুষটি খুব যত্নে আগলে নিয়েছে তাকে। নাসারন্ধ্রে প্রবেশ করছে চিরচেনা পুরুষেরই সেই সুবাস। এই ঘ্রাণে নেশা তো কিছু কি আছে? নিজেকে মাতাল মনে হয় কেন তার? মুখ তুলে তাকালো সুরা। মানুষটিকে এত অগোছালো কেন লাগছে? চোয়াল শক্ত করে তাকিয়ে আছে তার দিকে। কোনো ভুল করেছে কি সে? ভেবে পেল না সুরা। মিসবা আলতো করে সুরাকে ফ্লোর থেকে উঠিয়ে বেড়ে বসালো। মিসবা এবার সুরার দিকে পূর্ণ দৃষ্টি দিল। মেয়েটা এই কয়দিনে শুকিয়ে গেছে। মায়াবী মুখশ্রী দেখে যে কারো রাগ এক নিমিষেই হারিয়ে যাবে। মিসবার ক্ষেত্রেও ব্যতিক্রম হলো না। চাইলেও এই মেয়ের উপরে রাগ দেখাতে পারছে না সে। যেতে বসে একা একা কোন সাহসে কেবিন থেকে বের হতে গিয়েছিল এই মেয়ে? বেশি আহ্লাদে মাথায় উঠে গেছে। এখন জেদ করে পায়ে ব্যথা পেল। কষ্ট তো সেই পাচ্ছে না। এই মেয়ের ব্যথাতুর মুখশ্রী তাকেও তো কষ্ট দিচ্ছে। শান্ত স্বরে বলল, পায়ে কি বেশি ব্যথা করছে? বেড থেকে নিচে নামতে গেলে কেন? এত অধৈর্য কেন তুমি? না না, কোলে নিতে হবে না, আমি হেঁটেই যেতে পারবো। মিসবাকে বলতে না দিয়ে ব্যস্ত কণ্ঠে বলে উঠল সুরা। পায়ে ফ্র্যাকচার হওয়ায় 1 মাসের ফুল বেড রেস্টে থাকতে হবে তাকে। কিন্তু এই মেয়ে বলে সে নাকি হেঁটে যেতে পারবে। যে মেয়ে নিজের খেয়াল রাখতে পারে না সেই মেয়ে ডাক্তার হবে কিভাবে? মিসবা ভ্রু কুচকে চোখ ছোট ছোট করে তাকালো কিছুক্ষণ। পরক্ষণে দুষ্ট হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। বাঁকা হেসে বলল, আমি তো হুইল চেয়ার আনার কথা বলেছিলাম, তুমি তো আমার কোলে ওঠার কথা ভেবে নিলে। আমার জানার চেয়েও বেশি অ্যাডভান্স তুমি সুরজান। তবে কোলে ওঠার আইডিয়া কিন্তু খারাপ না। আমি রাজি। তুমি রাজি থাকলে এখনই এসো, একটু আদর করে কোলে নিই। সুরা ভ্যাবাচাকা খেয়ে নিল। সে তো সত্যি সত্যি ভেবেছিল মেজবাকে করে নিতে চাইছে, তাই বলে ফেলেছে কিছু না ভেবেই। সে কি জানতো এই লোক এখন লজ্জায় ফেলবে তাকে? না, লজ্জা পাবে না সে। নয়তো এই লোক আরো বেশি পেয়ে বসবে। লজ্জারাও বলিহারি। তোদের কেন আমার কাছেই আসা লাগবে এখন? যা, এখন পরে আসিস। পরে আসলে বিরিয়ানি খাওয়াবো পেট পুরে। এখন যা। না, এই লজ্জা খুঁজে খুঁজে সুরার কাছেই আসলো। বিরিয়ানিকে উপেক্ষা করে সুরার 2 কপল রক্তিমায় রাঙিয়ে দিল। এত কাছে থেকে সুরাকে লজ্জা পেতে দেখে মিসবা মুগ্ধ চোখে দেখছে তার সুরজানকে। কি মিষ্টি লাগছে। আচ্ছা, এখন কি একটু ওই লজ্জায় লাল হওয়া কপল ধরে তার ঠোঁটের উষ্ণ ছোঁয়া দেওয়া যায় না? খুব বেশি কি অপরাধ হবে? পাপ হবে কি? প্রেয়সীকে ঠোঁটের উষ্ণ ছোঁয়া দেওয়ার অপরাধে তার কি কঠিন কোনো শাস্তি হবে? হলে হবে। একটু অধিকার চর্চা করলে কি খুব বেশি ক্ষতি হবে? না, সে চায় না তার সুরজান তাকে ঘৃণার চোখে দেখুক। ভালো না বাসলেও চলবে, কিন্তু ঘৃণা সে নিতে পারবে না। জোরে জোরে শ্বাস ফেলল সে। নিজেকে স্বাভাবিক করে কণ্ঠ খাদে নামিয়ে বলে উঠল, এইভাবে লজ্জা পেও না সুরজান। এই শক্ত কঠোর লৌহ মানবটাও যে তোমার ওই লজ্জা রাঙা মুখশ্রী দেখে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। তুমি তো দেখছি ধান্দাবাজ মেয়ে। আমার ফুলের মতো চরিত্রে কলঙ্ক দিতে চাইছো। দেখো মেয়ে, কলঙ্ক লাগলে কিন্তু সামান্য চুমু খেয়ে কলঙ্কিত হব না, আরো অনেক কিছু করে তুমি নামক কলঙ্কে কলঙ্কিত হব। সে একটু লজ্জা আড়ালে রেখেছিল। মিসবার কথা শুনে লজ্জায় আরো নুয়ে পড়ল সুরা। মনে মনে শতাধিক গালি দিল বজ্জাত লোকটাকে। মিসবা সুরাকে এভাবে লজ্জা পেতে দেখে মুচকে হাসল। এই লজ্জারাঙ্গা মুখশ্রী দেখে সুরাকে মিসবার কাছে এখন নতুন বউ মনে হচ্ছে। মিসবা মনে মনে আওড়ালো, আমার বউ জান। সুরা মাথা নিচু করে আমতা করে বলল, আজকে হসপিটালেই থাকবো? ভাইজান আসলো না কেন নিতে? আর এখন আমরা কোথায় যাব স্যার? তোমার ভাইজানের অনেক কাজ আছে, তাই আমি আসলাম। আর কোথায় যাব গেলেই জানতে পারবে। সুরা নাক ফুলালো, ঠোঁট উল্টে নালিশ করে বলল, আমার চেয়ে ভাইজানের কাছে কাজ বড় হলো?
কেউ আসলো না আজ? শয়তানের নানা নানিও আসলো না? মিসবা হাসল সুরাকে নাক ফুলাতে দেখে। মেয়েটা অভিমানী, বড্ড বেশি অভিমানী তার সুরজান। ছোট বাচ্চার মতো ঠোঁট উল্টে নালিশ জানাচ্ছে তাকে। হাসল সে, অমায়িক হাসি। মিসবাকে হাসতে দেখে সুরা অভিমানে আরো গাল ফুলিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। সুরার কাণ্ড দেখে মিসবা এবার শব্দ করে হেসে উঠল। গোধূলি লগ্ন, সূর্য হেলে পড়েছে পশ্চিম আকাশে। পাখিরা উড়ে যাচ্ছে নিজ ঠিকানায়। হয়তো ঘরে ফেরার তারা আছে তাদের। সুরার মাথা ছিমছিম করছে। এসব বড়লোকদের গায়ে দিয়ে তার পোষায় না। গা গুলি উঠে, কিন্তু পাশের মানুষটাকে বলতে নাড়াচ্ছে। গাড়ি চলছে আপন গতিতে। পাশের মানুষটি অতি দক্ষতার সাথে ড্রাইভিং করছে। সুরা ক্ষীরকণ্ঠে বলল, আর কতক্ষণ লাগবে? মিসবা আর চোখে দেখল সুরাকে। মেয়েটা এসি গাড়িতেও ঘেমে গেছে। শুকনো মুখে অসুস্থতা বিরাজমান। গাড়িতে ওঠার আগে পর্যন্ত ঠিক ছিল। হঠাৎ কি হলো? মিসবা নরম কণ্ঠে শুধালো, তোমার কি শরীর খারাপ লাগছে সুর? আমাকে বলো। তেমন কিছু না। কোথায় যাচ্ছি আমরা? আর কতক্ষণ লাগবে বলবেন প্লিজ? বেশিক্ষণ না, আধ ঘন্টার মতো। পানি খাবে সুর? শরীর কি খারাপ লাগছে? সুরা তাকালো মিসবার দিকে। লোকটার মুখে তার জন্য চিন্তার ছাপ স্পষ্ট। সামান্য বিষয়ে এত উত্তেজিত কেন হচ্ছে লোকটা? সুরা পরিস্থিতি স্বাভাবিক করতে দুষ্টুমি করে বলল, আমি ঠিক আছি ভাইয়া। ব্যাস হয়ে গেল। ভাইয়ের শব্দটা মিসবার কর্ণপাত হতেই দ্রুতগতিতে গাড়ি ব্রেক করলো সে। পাশ ফিরে আহত দৃষ্টিতে তাকালো সুরার দিকে। আবার ভাইয়া? না, এই অন্যায় সে কখনো মেনে নিবে না। ভাইয়া শব্দটা তার কাছে এখন অ্যাটম বোম মনে হচ্ছে। বাজে একটা শব্দ। রাগ হলো মিসবার। এতগুলো দিন ধরে অপেক্ষার এই প্রতিদান দিচ্ছে সে। ধমকে উঠল মিসবা। এই মেয়ে, কোন দিক দিয়ে আমাকে ভাইয়া মনে হচ্ছে? তোমার কোন জন্মের ভাই আমি? সেদিন না তোমাকে বললাম আর কখনো ভাইয়া বলে ডাকবে না? চুমো দিয়ে গাল লাল করে দেবো বেয়াদব মেয়ে। সুরা চোখ ছোট ছোট করে তাকালো মিসবার দিকে। দুষ্টুমি করে বলল, চাচা তো ভাই তো নাকি? ভাইয়া ডাকলে এই লোক এত রেগে যায় কেন? অদ্ভুত। মুখ দেখে মনে হয় তাকে হত্যার জন্য তীর ছুঁড়েছে সুরা। যত সব ঠং। কিন্তু চুমু দিয়ে কে গাল লাল করে শুনি? এতদিন ধরে শুনে আসছে থাপ্পড় দিয়ে গাল লাল করার কথা, আর আজ এই লোক কথার মানেই পাল্টে দিল। অসভ্য লোক। চুমোর কথা বলতে বাধ্য না একবারও। সুরা কণ্ঠে তেজ নিয়ে বলল, চুমু দিয়ে কে গাল লাল করে শুনি? আর আপনি তো আমার চাচাতো ভাই, তাই ভাইয়া বলেছি। তোমাকে তো আর থাপ্পড় দিতে পারবো না, তাই চুমু দিতে চেয়েছি। আর একটা কথা, চাচাতো খালাতো ফুফাতো যাই বলো না কেন, ভাইয়া বলবে না, বলে দিলাম। আর যদি বলেছো তো একটা চুমুও মাটিতে পড়বে না। সুরা ভেঙচি কেটে বলল, ভাইয়া বলবো না তা কি সাইয়া বলবো? মিসবা গাড়ি স্টার্ট দিতে দিতে বাঁকা হেসে বলল, বলতে পারো, আমার কোনো আপত্তি নেই। সুরা চোখ ছোট ছোট করে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপরে জানালার দিকে মুখ ঘুরিয়ে বিড়বিড় করে বলে, নির্লজ্জ বেহায়া অসভ্য পুরুষ। নিস্তব্ধতা বিরাজমান। সুখনিতে হাস্যোজ্জ্বল মুখগুলোতে নেমে এসেছে সুখের ছায়া। একটু আগেও সবাই যেখানে হাসি মুখে সারপ্রাইজ প্ল্যান করছিল, এখন কারো মুখে সেই হাসিটুকু নেই। আর না আছে সারপ্রাইজ দেওয়ার কোনো ভাবাবেগ। এখন বাড়ির সাজসজ্জা বর্ণহীন মনে হবে। কিছুক্ষণ আগে মিসবা সুরাকে নিয়ে সুখনিতে আসে। প্রথমে আসতে চায়নি সুরা। পরে যখন মিসবা বলল মিজানুর শিকদার আর নুহা সেখানেই আছে, তখন না এসে পারে না। সদর দরজায় ঢুকেই রং বেরঙের বেলুন আর হরেক রকমের ফুল দিয়ে বাড়ি সাজানো দেখে সুরা একটু অবাকই হয়। বেলুন দিয়ে ইংরেজি অক্ষরে লেখা ওয়েলকাম দেখে বুঝতে পারে সবাই তাকে সারপ্রাইজ দিতে এসব করেছে। মিসবার দিকে তাকালে সে চোখের ইশারায় সামনের সোফার দিকে তাকাতে বলে। সুরা মিসবার দৃষ্টি বরাবর তাকালে চোখ ছলছল করে ওঠে। সোফায় তার মা নিহারিকা শিকদার আর ভাবি মীরা বসে আছে। সোফার পাশে দাঁড়িয়ে আছে পঞ্চপাণ্ডব দলের 4 জন আর মেহের। অন্য সোফায় বসে আছে মাহমুদ শিকদার, মুন্তা শিকদার, মিজানুর শিকদার ও নুহাস। সুরা দুঃখে কেঁদে ওঠে। নিহারিকা শিকদার মেয়েকে দেখে দৌড়ে আসেন মেয়ের কাছে। সুরার মধ্যে এখন হিতাহিত জ্ঞান নেই বললেই চলে। সে যে হুইল চেয়ারে বসে আছে তাকে দেখে বোঝার উপায় নেই। নিহারিকা শিকদার কাছে আসলেই সুরা ঝাঁপিয়ে পড়ে মায়ের বুকে। হাতকে ওঠে সুখনিরে অবস্থিত সবাই। নিহারিকা শিকদার মেয়েকে বুকে আগলে মেঝেতে বসে পড়ে। ডুকরে কেঁদে উঠল মা মেয়ে। সুরা ফোপাতে ফোপাতে কি বলছে কারো বোধগম্য হলো না। নিহারিকা শিকদার মেয়েকে বুকে আগলে নিয়ে সান্ত্বনা দিচ্ছেন কম, কাঁদছেন বেশি।
বড্ড আদরের মেয়ে, তার 3 বছর মেয়েকে দেখেন না তিনি। মীরা এগিয়ে এসে সুরার মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু সুরার শান্ত হওয়ার কোনো লক্ষণ নেই। 3 বছর মাকে ছাড়া থাকা কম কষ্টে ছিল না তার কাছে। মায়ের বুকে গুটিসুটি মেরে লেপ্টে রইল সুরা। হঠাৎ শ্বাসরুদ্ধ হয়ে আসলেও তার জোরে জোরে শ্বাস নিতে লাগলো সুরা। এতক্ষণ দূরে দাঁড়িয়ে সবাই শক্ত খোলসে আবৃত সুরাকে দেখছিল। কঠিন ব্যক্তিত্বের অধিকারী মেয়েটিও আপন মানুষের সান্নিধ্যে অবুঝ বাচ্চা হয়ে যায়।